এটা দেখেন আমাদের আজকে বিএনপি ক্ষমতা থেকে গেল, আওয়ামী লীগ দেশ চালাই গেল, বিএনপি দেশ চালাই গেল, এই পলিটিক্স সেক্টরে কোনো সরকারে কোনো তদারকি নাই বা কোনো পোল্ট্রি মন্ত্রণালয় নাই। আছে যদিও থাকে, এরা এসির মধ্যে বইয়া থাকে, ঢাকা শহর মন্ত্রণালয় বসে থাকে ডিমের দাম যে বাড়ে তখন র্যাব পুলিশ পাঠাইয়া তখন ডিমের দামটা নিয়ন্ত্রণ করে। আর আবার কি করে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ডিম আইনা খামারির লস খাওয়াই দেয়। এই জন্য খামারি কোনোভাবে সফল না। নাহলে যদি মনে করেন ডিমের বাজারটা যদি স্বাভাবিক ভালো থাকে, ইন্ডিয়াতে খাবার এই ডিম না আসে আর খাবারের এইটা মানসম্মত থাকে, মোটামুটি আমাদের মতন যারা সাধারণ খামারি তারা মোটামুটি এরা সচেতন থাকতে পারতো, ভালো থাকতে। খামারি কিন্তু এখন ভালো নাই, স্বাবলম্বী থাকতো। ও আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় খামারিবৃন্দ, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আর আপনারাও যে যেখানেই আছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো, সুস্থ এবং সুন্দর সাবলীল জীবন দান করুক। প্রিয় খামারিবৃন্দ, আজকে আমি এই মুহূর্তে এসেছি আমাদের টুক ইউনিয়নের কাঁসারা গ্রামের কাঞ্চন ভাইয়ের খামারে। যে খামারটা আপনারা দেখতেই পারতেছেন, এই খামারের মধ্যে রয়েছে এখানে মাছের প্রজেক্ট, নিচে মাছ এবং উপরে মাচার মধ্যে লাল লেয়ার মুরগি। এই খামারটি দেখে আমি মোটামুটি অভিভূত হয়ে গেছি। আপনিও যদি আসেন তাহলে আপনিও অবশ্যই অভিভূত হবেন। তো সকল বিষয় নিয়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো। সেই পর্যন্ত আমাদের ভিডিওটি পুরোপুরি না টেনে দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনার খামার যদিও আমার ইউনিয়নে, কিন্তু এত সুন্দর খামার, যে এত গোছালো একটা খামার, যে এত সুন্দর করে যে আপনি সাজিয়েছেন, এটা আমি বুঝতেই পারি নাই। পরে গতকালকে যখন আপনার সাথে বাজারে আমার দেখা হয়েছে, তো আপনি বলছিলাম যে আজকে আপনার খামারের মধ্যে আসবো, সকালে ফোন দিয়ে আসলাম। এসে আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনার এইখানে যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি, আপনার খামারগুলি বা আপনার রিসোর্টগুলি এইভাবে আপনার স্থাপন করছেন যে আপনার মহেশখালী পর্যন্ত এখানে ফেল করবে, এইরকম ভালো লাগছে আর কি, আমার কাছে সুন্দর লাগছে। তো এত সুন্দর করে যে আপনি সাজাচ্ছেন বা গোছাচ্ছেন, যে আপনার উপদেশটা কে? আমার উপদেশটা আমি তো জানি যে আসলেই আমি এইখানে না আসলে যে আপনি কত ভালো বা কত সুন্দর মনের মানুষ, এটা কিন্তু আসলেই বোঝা যাইতো না। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা আসলে সুন্দর মনের এবং ভালো মনের মানুষগুলিকে আপনারা কিভাবে চিনবেন? চিনার কৌশলটা কি? যারা সুন্দর এবং ভালো মনের মানুষ তাদের কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, গৃহ যাবতীয় যা কিছু আছে সব কিছু থেকে এই পরিচয় পাবেন। যেমন দেখবেন আপনি যার বাড়িতে একটা ফুলের গাছ আছে এবং বাড়িটা খুব সুন্দর এবং সাজালো গোছালো, যার একটা খামার আছে এবং খামারটা খুব সুন্দর এবং সাজালো গোছালো, আপনি ধরে নেবেন এবং সুন্দর ক্লিন ইমেজের মানুষ। তাই তেমনি এই একজন ক্লিন ইমেজের মানুষ আমরা অনেকদিন পরে খুঁজে পাইছি, কাঞ্চন ভাইকে। তো এই কাঞ্চন ভাইয়ের মাধ্যম থেকে আপনাদেরকে জানাইবো যে কি করে এত সুন্দর করে খামারটা যে সাজাইছে। তো ভাই, আপনি যে এই পোল্ট্রি খামারে যে আসছেন, আজকে কতদিন যাবত আসছেন? এই তো 14-15 বছর। 14 থেকে 15 বছর যাবত আপনি আসছেন। তো আপনি কি এই প্রজেক্টের উপরেই প্রথম খামার স্থাপন করে খামারটা শুরু করছিলেন? না, আমার প্রজেক্টের অপোজিটে টানের মধ্যে ছিল। আচ্ছা, টানের ছিল, টানের বিভিন্ন সমস্যার কারণে আমরা লাস্টে পানিতে নিয়ে আসছেন। এই পানির উপরে খামারটা কতদিন যাবত চালাইতেছেন? এই যে নতুন খামারটা, এটা হলো নতুন বেস, আর ওইটা হলো 2 বেস। আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনার মুরগিগুলি মাশাআল্লাহ খুব সুন্দর। এগুলি কোন কোম্পানির বাচ্চা ছিল? এইগুলো সিপি কোম্পানির বাচ্চা। সিপি কোম্পানি। আপনি কি বাচ্চা বড় করছেন না পুলেট নিয়েছিলেন? বাচ্চা জিরো বাচ্চা। আচ্ছা, আপনি কি কখনো পুলেট মুরগি কি কখনো ক্রয় করছেন? হ্যাঁ, পুলেট মুরগি ক্রয় করছি। আচ্ছা, আপনি জিরো বাচ্চা দিয়ে যেটা আপনি বড় করছেন, প্রোডাকশনে নিয়ে আসছেন, এবং পুলেট মুরগি কিনে যেটা আপনি প্রোডাকশনে নিয়ে আসছেন, কোনটা থেকে আপনি ভালো ফলাফল পাইছেন? ভালো ফলাফল বলতে আপনি জিরো থেকে যেটা নিয়ে আসছে এটা ফলাফল ভালো। এটার কারণটা হলো ভাই, এটা তো আপনার নিজ হাতে গড়া, নিজে লালন পালন করা, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করা, কোনো জিনিসের কমতি না দেওয়া। এই কারণে যে আপনার হিসাবটা আর হলো যারা আপনার পুলেট মুরগির ব্যবসার সাথে জড়িত তাদের হিসাবটা কিন্তু ভিন্ন। ভিন্ন যেমন মনে করেন
আপনার এই যে খাবারটা আপনি খাওয়াইতেছেন, এখানে মাছে খাবারটা খাইতেছে, 10 কেজি খাবার যদি সারাদিনের মধ্যে নষ্ট হয়ে গেল, এই মাছে খাবারটা খাইতেছে, আপনার খাবারটা কিন্তু কাজে লাগলো। কিন্তু পোলেট মুরগি যারা পালন করে তাদের যদি 1 কেজি খাবার নষ্ট হয় তাহলে এটা কিন্তু লিটারের মধ্যে চলে গেল, এটা কিন্তু কোনো কাজেই আসলো না। তাইলে মানে পোলেট মুরগি এবং লেয়ার মুরগি জিরো বাচ্চার হিসাবটা সবার সাথে সবার এটা মিলবে না। তো ভাই এইগুলা বয়স কয় সপ্তাহ? 50 সপ্তাহ। তো এখন প্রোডাকশন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে, প্রায় 90। তো এখন ডিমের বাজার কত ভাই? 830। তো এই যে এখন এই মুহূর্তে ডিমের বাজার কম, এটা কেন একটু বলবেন? এটা রমজান উপলক্ষে প্রতি বছর কমে, একটু কম, এবার একটু বেশি কমে গেল। আরেকটা ব্যাপার আমি আপনার মাধ্যমে একটু জানতে চাই যে এই যে ডিমের বাজার এখন কম, যে সাংবাদিক বলেন, মিডিয়া বলেন, সরকারি দপ্তর বলেন, মন্ত্রণালয় বলেন, কারোরই কোনো শব্দ নাই, একবারে নিশ্চুপ। যখন ওই ডিমের বাজারটা একটু বাড়ে তখনই তারা সরব হয়ে ওঠে, আন্দোলন করে যে ডিমের বাজারের মধ্যে আগুন। এটা কেন? এটা দেখেন, আমাদের আজকে মৌলিক দেড় চালাই গেল, বিএনপি দেড় চালাই গেল, এই পোলট্রি সেক্টরে কোনো সরকারে কোনো তদারকি নাই বা কোনো পোলট্রি মন্ত্রণালয় নাই। আছে যদিও থাকে, এরা এসির মধ্যে বইয়া থাকে, ঢাকা শহর মন্ত্রণালয় বসে থাকে, ডিমের দাম যে বাড়ে তখন র্যাব পুলিশ পাঠাইয়া তখন ডিমের দামটা নিয়ন্ত্রণ করে। আর আবার কি করে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে ডিম আইনা খামারির লস খাওয়াই দেয়। এই জন্য খামারি কোনোভাবে সফল না। নাহলে যদি মনে করেন ডিমের বাজারটা যদি স্বাভাবিক ভালো থাকে, ইন্ডিয়াতে ডিম না আসে আর খাবারের এইটা মানসম্মত থাকে, মোটামুটি আমাদের মতন যারা সাধারণ খামারি তারা মোটামুটি এরা ভালো থাকতে, খামারি কিন্তু এখন ভালো নাই, স্বাবলম্বী থাকতো। ও আচ্ছা আচ্ছা, এখন আপনার এখানে কতগুলি মুরগি আছে প্রোডাকশনে? আমার এখানে প্রোডাকশনে আছে আপনার 2000 মুরগি। তো 2000 মুরগিতে আপনার প্রতিদিন কত টাকার খাবার এবং মেডিসিন বাবদ এবং কর্মচারী বাবদ খরচ হচ্ছে? এখানে আমার লালে 5.5 বস্তা খাবার, আবার মেডিসিন তো আমরা প্রতিদিন খাওয়াই না, সপ্তাহে বা মাসে বা কোনো সমস্যা নেই। আবার বিদ্যুৎ আছে, সবকিছু মিললে বর্তমানে যে বাজারে খাবারের টাকা আসে না। না না, কিছু কমতি থাকে, অনেক কমতি। 830 টাকা বাজার। তো খামারিবৃন্দ এবং আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, এর ভিতর থেকে যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি থাকেন তাহলে আমাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তোবা অনেক খামারির কথা মিডিয়াতে আসে, অনেক খামারির কথাগুলো মিডিয়াতে আসে না। প্রকৃত পক্ষেই কিন্তু আমরা যারা খামারি আছি আমরা কিন্তু নির্যাতিত, আমাদের কোনো নীতিমালা নাই, আমরা সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই পাচ্ছি না। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সরকার কি খামারিদের উদ্দেশ্যে কোনো সুবিধা দিয়ে থাকেন? আর যদি দিয়েই থাকেন তাহলে কেন আমরা পাচ্ছি না? এই বিষয়গুলি আপনারা কিন্তু নজরে আনবেন। আর বাংলাদেশের এই যে প্রান্তিক খামারিগুলি, এদের দিকে আপনারা একটু নজর দিবেন, যেন এরা স্বস্তিতে থাকতে পারে, তারা যেন একটা নীতিমালার মধ্যে চলে আসতে পারে। এই যে ব্রয়লারের বাজার আপনারা দেখেন যে 120 টাকা থেকে শুরু করে কখনো কখনো 200 টাকা হয়ে যায়। এই বৈষম্যটা কেন? আমরা তো বৈষম্য মুক্ত থাকতে চাই। ডিমের বাজার 13 টাকার উপরে চলে গেছিল, এখন 8 টাকা। এই বৈষম্যটা কেন? আমরা বৈষম্য মুক্ত থাকতে চাই, আমরা মাঝামাঝি একটা লেভেলের মধ্যে থাকতে চাই, যে এই রেটে যদি আমরা বেচা কেনা করি তাহলে আমাদের এই পরিমাণ একটা লাভ হবে, আমরা আমাদের পরিবার পরিজন এবং নিজেদেরকে নিয়ে আমরা যেন গুছায়া চলাফেরা করতে পারি। আর যারা ক্রেতাবৃন্দ আছেন তারা যেন সব কিছুই এটা একটা নাগালের ভিতরে তাদেরও যেন থাকে, তারাও যেন কিনে খেতে পারে। তো সেই সুবাদে আপনারা এই বিষয়গুলি দেখবেন। যেমন খামারিদের উদ্দেশ্যে আপনারা যেই করণীয়গুলি আছে, আপনারা খাদ্যের দামটা একটু কমায় দিতে পারেন কোনো না কোনোভাবে, ঔষধের দামগুলি আপনারা কোনো না কোনোভাবে কমায় দিতে পারেন, সরকারি অনুদান দিতে পারেন, সরকারের তরফ থেকে মেডিসিন দিতে পারেন, সরকারি তরফ থেকে ডাক্তার দিয়ে আমাদের খামারগুলো আপনার ভিজিট করাইতে পারেন। প্রিয় খামারিবৃন্দ এবং দায়িত্বশীলবৃন্দ, আপনারা এই জিনিসগুলি অবশ্যই নজরের মধ্যে আনবেন। যদি আপনারা নজর দেন তাহলে দেশ ভালো থাকবে, এই দেশের কৃষক ভালো থাকে। এই দেশের কৃষক যদি প্রাণ শক্তি হয়ে থাকে একটা দেশের, যেই দেশে 80% কৃষক, অবশ্যই তারা কিন্তু দেশের প্রাণ শক্তি। আমরা যারা আছি ডিমের চাহিদা এবং মাংসের চাহিদা মিটিয়ে যাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে, দিনকে রাত করে রাতকে দিন করে যারা এই দেশকে পরিচালনার জন্য অগ্রণী ভূমিকা পালন করতেছি, আমরা কিন্তু প্রকৃতপক্ষে আজকে অবহেলিত। আমরা যেন অদূর ভবিষ্যতে অবহেলিত না থাকি, সেই বিষয়গুলি আপনারা নজরে রাখবেন। এখন ডিমের বাজার 8 টাকার একটু উপরে, কিন্তু ডিমের বাজার কিন্তু 13 টাকার উপরে হয়েছিল। তো 13 টাকা যখন ছিল ডিমের বাজারটা, তখন কি আপনার মুরগি প্রোডাকশনে ছিল? হ্যাঁ ছিল।
তখন আপনি প্রতিদিন অথবা প্রতি মাসে এই 2000 প্রোডাকশনের মুরগি থেকে আপনি কেমন টাকা বেনিফিট পাইছেন? সব খরচ টরচ গিয়া খাবার, কারেন্ট, বিদ্যুৎ, তারপরে লেবার, মাসে লাখ দেড় মতো থাকতো। লাখ দেড়েক টাকা থাকতো। তো এই যে রমজান মাসে তো আমরা জানি যে এমনিতেই আপনার ডিমের দাম একটু কম থাকে, তার কারণটা হলো মানুষ এমনিতে ডিম কম খায়, যে সারাদিন রোজা রাখার পরে ডিম খাওয়ার যে একটা তৃপ্তি বা ইচ্ছা এটা অনেকেরই আসে না। আর বেকারিগুলি অনেক জায়গার মধ্যে আপনার বন্ধ থাকে, পর্যাপ্ত পরিমাণ ডিমগুলি আপনার গার্মেন্টসের মধ্যেও কিন্তু যায়। তো এই রমজান মাসে কিন্তু সেই চাহিদাগুলি কম, এই জন্য ডিমের বাজারটা কম। যে আপনার কি ধারণা যে রমজানের মাঝামাঝি অথবা রমজানের শেষে কি ডিমের বাজার হওয়ার সম্ভাবনা আছে? ঈদের পর গিয়া আচ্ছা, তো আমরা তো জানি যে আপনি নিজে খামার রিলেটেড এবং মাছের চাষ আপনি করে থাকেন, আবার আপনি ডিমের ব্যবসা করে থাকেন, যে সারা বাংলাদেশের অনেক অঞ্চলে আপনি ডিম দিয়ে থাকেন। তো কোন এলাকাতে ডিমের দামটা একটু ভালো পাওয়া যায়? চট্টগ্রামে ডিমের দাম ভালো পাওয়া যায়। ওইখানে আপনার ডিম যায় না? ওখানে আমার ডিম যায় না। আমার ডিম শুধু ঢাকার ভিতরে। ঢাকার ভিতরে, ঢাকার বাইরে। চট্টগ্রামে কি আমাদের এলাকা থেকে ডিমের চাহিদা আছে না? আছে, আছে, অনেক পাঠিয়ে আছে। আচ্ছা, তো প্রিয় ভাইরা, চট্টগ্রামের ডিম ব্যবসায়ী বিন্দু আছেন, আমরা এই কাঞ্চর ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ভাই খুব ভালো মানের একজন ব্যবসায়ী, ডিমের ব্যবসা করে থাকেন উনি। আপনাদের যদি ডিম লাগে, প্রয়োজনে একদিন আসবেন অথবা ভাইয়ের সাথে যোগাযোগ করে লেনদেন করবেন, আদান প্রদান করবেন। উনি ভালো মানের একজন মানুষ, উনি ভালো মানের ডিম আপনাকে অবশ্যই দিবে, এই জিনিসটা আপনারা নিশ্চিত থাকতে পারেন ইনশাআল্লাহ। যদি মনে করেন যে চট্টগ্রামের কোনো একজন ব্যবসায়ী ভাই আপনার সাথে কমিউনিকেশন করে যে আপনার কাছ থেকে ডিম নিতে চায়, যে আপনার যে এত পরিমাণ ডিম নিবে, টাকাগুলো আপনার ব্যাংকে পাঠিয়ে দিল, তাহলে কি আপনি ডিম পাঠিয়ে দিতে পারবেন? জি, অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন। আর এমনি কি পরিচিতির খুব একটা দরকার পড়ে না? না, আপনার গাড়ি দিয়ে পাঠিয়ে দিবেন, আবার আপনার গাড়ি দিয়ে এই ট্রে সহ সবকিছু নিয়ে আসবেন। আচ্ছা, যাক। তো যদি ভবিষ্যতে যদি কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে ওইভাবে কমিউনিকেশন করে ইনশাআল্লাহ চেষ্টা করবেন। তো এই যে দেখতেছি যে আপনার প্রজেক্টের মধ্যে খুব সুন্দর মাছ, এই যে তেলাপিয়া মাছ বেশে বেড়াচ্ছে। আপনার এই প্রজেক্টের মধ্যে কেমন টাকার মাছ আছে? আমার এই প্রজেক্টে প্রায় 20 লক্ষ টাকার মাছ। 20 লক্ষ টাকা। তো এইগুলা কি আপনি এই পোনা ক্রয় করছিলেন না নিজে পোনা উৎপাদন করেছেন? না, না, পোনা ক্রয় করছি। ক্রয় করছেন। মাছগুলি যে আপনি চাষাবাদ করছেন, এই মাছ চাষাবাদ করার জন্য ওই যে মুরগি লিটারের পাশাপাশি কি অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন হয়? হ্যাঁ, অতিরিক্ত খাবার বর্ষার সময় খাবার দিতে হয়। এখন তো পানি কম। পানি কম। এই প্রজেক্টটা আপনি কতদিন যাবত পরিচালনা করতেছেন? এই প্রজেক্টটা পরিচালনা করতেছি 3-4 বছর। 3-4 বছর। আচ্ছা, তো এই 1 বছরে খাবার এবং কর্মচারী এবং মাছের ঔষধ সহ সর্বোচ্চ কেমন টাকা খরচ হয় 1 বছরে? বছরে মনে করেন 4-5 লাখ টাকা খরচ হয়। 5 লাখ টাকা খরচ হয়। তো এই যে 5 লাখ টাকা আপনি বছরে যে খরচ করলেন, তো বছর শেষে যে কেমন টাকা টোটাল বিক্রি হয়, বিগত দিনে কেমন টাকা বিক্রি? 15 থেকে 20 লক্ষ। 15 থেকে 20 লক্ষ। জি, আলহামদুলিল্লাহ। তো ওই যে আপনার এই প্রজেক্টের মধ্যে কত বিঘা জমি আছে? এখানে জমি আছে 10 থেকে 12 বিঘা। 10 থেকে 12 বিঘা। তো বর্ষার সময় আসলে কি আরো বাড়ে? বর্ষার সময় 14-15 বিঘা হয়ে যায়। 14-15 বিঘা হয়ে যায়। তো প্রিয় খামারিবৃন্দ, আপনারা ভাইয়ের কাছ থেকে শুনলেন যে ভাই কিভাবে পরিচালনা করতেছেন, কিভাবে মাছের চাষ করতেছেন এবং কিভাবে মুরগিগুলি লালন পালন করতেছেন, মুরগির লিটারটা কিভাবে মাছের খাদ্য হিসেবে ব্যবহার হইতেছে, আর ভাই কখন মাছকে খাবার দিয়ে থাকে। যে আপনার আশপাশেও যদি এই ধরনের প্রজেক্ট থাকে, যদি আপনার সুযোগ সুবিধা থাকে, অবশ্যই আপনি করতে পারেন। এটা একটা লাভজনক পেশা। মাছেও লাভ, আপনার মুরগিতেও লাভ। এরপরে যদি আপনার অভিজ্ঞতা না থাকে, আপনি যুব উন্নয়ন আছে, প্রাণী সম্পদ অফিস আছে, তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা নিতে পারেন। অথবা প্র্যাকটিক্যালি যদি আপনি অভিজ্ঞতা নিতে চান, তাহলে এই যে কাঞ্চন ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ভাইয়ের খামারটা ভিজিট করবেন, দেখবেন যে আপনার ভালো লাগবে, একটা ভালো লাগার মতো খামার। আর ভাইয়ের নেই এমন কিছু নাই, অনেক কিছুই আছে। আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে সবগুলো স্ন্যাপ আপনাদেরকে দেব আপনাদের উপভোগের জন্য। এই ভিডিওটা যে আমি কি লিখবো, আমি আসলে প্রকৃতপক্ষে ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। এত সুন্দর খামার, আমি অভিভূত হয়ে গেছি। যে ভাই, আমরা আপনার বাড়িতেও মোটামুটি দেখলাম যে অনেক সবজি আছে, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন, মানে কয়টা বলবো, বলা সব কিছুই সম্ভব নয়। ভেষজ ওষুধ থেকে মোটামুটি অনেক কিছুই আছে। এই যে শাকসবজি থেকে শুরু করে সিম, লাউ, পুঁই শাক,
এগুলা দিয়ে কি আপনার পারিবারিক চাহিদাটা পূরণ হয়? যে পারিবারিক চাহিদা বলো। চাহিদা পূরণ হওয়ার পরে আপনি কি আত্মীয় স্বজন অথবা বাজারজাত করতে পারেন? না, বাজারজাত খুব কম করি, সময় পাওয়া যায় না তো, ওই আত্মীয় স্বজন এদিক ওদিক যা। তো আপনার খামারে এখন কয়জন লোক কাজ করে? আমার খামারে এখন লোক কাজ করে 3 জন। 3 জন। ওদের বেতন দেন কেমন? ওদের বেতন দেই 3 বেলা খাবার দিয়া 12,000 15,000। 12 থেকে 15,000। তো আপনার এখন সাদা এবং লাল টোটাল কতগুলি মুরগি? 4,500। আর আপনার মাছের হ্যাচারি। আর এই এই যে 3 জন লোক, তারা কি সবকিছু দেখাশোনাটা করতে পারে? হ্যাঁ, ওরাই সবকিছু দেখাশোনা করতে পারে। এখন আপনার কি ধারণা যে আপনি যদি প্রজেক্টের পরিমাণ আর একটু বৃদ্ধি করেন, তাহলে কি এই 3 জন লোক দ্বারাই দেখাশোনা সম্ভব? একটু বৃদ্ধি করলে লোকের দরকার পড়বে। আচ্ছা, আপনি সপ্তাহে বা মাসে আপনার খামারে কয়দিন সময় দেন? আমি সপ্তাহে 4-5 দিন সময় দিই। 4-5 দিন। 4 দিন 5 দিন। আচ্ছা। 2 দিন এরকম। আর বাকিটা সময় আপনি ঢাকাতে ঢাকা থাকেন? দিই, টোকে ব্যবসা আছে, টোকে দিই। ব্যবসাতে থাকেন? ঢাকা দিই। ও আচ্ছা। তো ডিমের ব্যবসাটা যে আপনি তো মোটামুটি 16-17 বছর যাবতই করতেছেন, জি। তো আপনি ডিমের ব্যবসা থেকে কতটুকু বেনিফিটেড? কয় টাকা প্রফিট হয় আমরা সেটা জানতে চাই না? আলহামদুলিল্লাহ, ডিমের ব্যবসা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যে এই যে আমরা আরেকটা ভিডিওতে যে শুনছিলাম 4 থেকে 5 লক্ষ টাকা আপনার প্রথম একটা ইনভেস্ট করার মাধ্যমে আপনি আজকে প্রায় 2 কোটি টাকার সম্পদ বা ব্যবসা আপনি পরিচালনা করে আসতেছেন, এর প্রধান মাধ্যমটা কি ছিল আপনার যে ডিমের ব্যবসা? ডিমের ব্যবসা, সর্বপ্রথম ডিমের ব্যবসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মঙ্গল করুক এবং উত্তম যা দান করুক, আপনার আয় এবং রুজির মধ্যে আল্লাহ বরকত দান করুক। আর আমি দেখলাম যে আপনার খামারের মধ্যে গরু আছে, আর নতুন একটা জিনিস দেখলাম যে গারল। এই গারল সম্বন্ধে আপনি কতটুকু কি জানেন একটু বলেন? গারল তো আমি এটা শখের জিনিস, শখ করে আনছি, ইউটিউবে দেখছি মানুষও পালে, চিন্তা করলাম আমারও জায়গা আছে, লোকজন আছে, আমিও আনি। তারপর আমার ওই এক আত্মীয়, মানে বাইরা ওই মুন্সিগঞ্জ বাড়ি, ওনা বলতেছে যে একটা গারলের খামার আছে, এই খামারটা বিক্রি করে দিব, আপনি আসেন। ওনা গারল বলছে না, ওনা বলছে বেড়া। পরে আমি যাইয়া দেখি যে এটি গারল, আমি যাইয়া তো দেখা আর আমি আসি নাই। আমি আমি নিয়েই যাবো। রাতের বাজে 12টা। আচ্ছা। আমি রওনা দিয়েছি 7টা ঢাকা থেকে, যাইতে যাইতে 12টা বাজে, অনেক গেটও খুলবে না। ও তার বেহাই লাগে, বেহাইরা রিকোয়েস্ট মিকোয়েস্ট কইরা ভিতরে লয়ে গেছি। দেখে তো আমি আসতাম না, ভাই এটা তো ভেড়া না, এটা তো গারল, মানে এই ভেড়ার যেমনি চাইতেও দামি। দামি উন্নত, যেমনি হোক এটি আমার নিয়ে দেন। তা দাম দর হইছে, ঠিক আছে এত টাকা হইলে নিতে পারবেন। কত? 1,30,000। ঠিক আছে, আমি 1,30,000 দিয়ে নিলাম। তো সাথে সাথে ফোন দিলাম, আমার গাড়ি রাখা ডিম নিয়ে গেছে, যে তোরা ডিম আনলোড করে গাড়িটা হলে মুন্সিগঞ্জ। আচ্ছা। আর আমার ছোট শালা আছে, শালারে বললাম যে ওই টাকা নিয়ে ওদের সাথে তো যাইয়া ওই সকালবেলা, রাত্রে আগে আছে, সকালবেলা এই বইরা নিয়ে আসছি। ভাই, আপনার খামার দেখে যে কোনো ব্যক্তি, যে কেউ অভিভূত না হয়ে পারবে না। তো আমরা চাই এই দেশের বেকার যুবক যুবতী আপনারা যারা আছেন, তারা আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে অথবা প্র্যাকটিক্যালি এই সমস্ত খামার ভিজিটের মাধ্যমে আপনার এই যে বেকারত্ব যে মানুষের জীবনের জন্য একটা বোঝা, সেই বোঝাটাকে কমান এবং নিজে স্বাবলম্বী হন এবং দেশকে স্বাবলম্বী করুন। তাহলে দেখবেন আপনার অবশ্যই আত্মমর্যাদা সমাজের কাছে এবং দেশের কাছে বেড়ে যাবে। আর যদি আপনি বেকারত্বের অভিশাপ থেকে আপনি মুক্ত না হতে পারেন, তাহলে দেখবেন আপনাকে আপনার পরিবার পরিজন পর্যন্ত ঘৃণা করবে। আপনার পরিবার পরিজন যদি ঘৃণা করে থাকে, দেশ তো আপনাকে ঘৃণা করবেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে স্বাবলম্বী হওয়ার মতো তৌফিক এবং যোগ্যতা দান করুক। ভাই, এই খামার ব্যবস্থাপনায় যদি নতুন কোনো মানুষ যদি আসতে চায়, পোলট্রি এবং মাছ, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটা জিনিস হলো, সবকিছু হলো আপনার, একটা জিনিস একদিনে হয় না, তিলে তিলে তাল। আমার এনে পর্যন্ত আসতে আজকে দীর্ঘ 12-14 বছর লাগবে। আর নতুন কোনো উদ্যোক্তা যদি আসে, আপনারা আগে জেনে শুনে বুঝে প্রথম ছোট্ট করে চালু করেন, তারপর আস্তে আস্তে দীর্ঘদিন করতে করতে বড় করেন। এখন বলতে ওরা আসুক, আমার কাছে আসলে আমি শিখাই দিব, বুঝাই দিব, কেমনে কি করা লাগে সব দেখাই দিব। কোনো টাকা পয়সা লাগবে না, আমার এনে খাবে ফ্রি, থাকবে ফ্রি, খালি আর শিখা যাবে। আলহামদুলিল্লাহ। এখন যদি মনে করেন ঢাকা থেকে কোনো একজন লোক আসলো সফরে, আপনার খামার দেখবে এবং কয়েকদিন থাকবে, একটা বাস্তব অভিজ্ঞতা সে নিয়ে, সে কি সেই সুবিধাটা পাবে? সুযোগ পাবে, থাকা। যাক, আলহামদুলিল্লাহ। ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি অনেক ব্যস্ত মানুষ, যে দর্শকবিন্দু তো অবশ্যই আপনারা দেখতেছেন, ভাই কিন্তু অনেকগুলি পেশায় নিয়োজিত। আর ভাই থাকেন ঢাকায়, ছেলে মেয়ে পড়ালেখা করেন ঢাকায়, উনি ডিমের ব্যবসাও পরিচালনা করেন।
আর এই সমস্ত খামারগুলি উনি দেখাশোনা করেন। তো এই জন্য উনি সময় দিতে পারেন না। এই ব্যস্ত একটা সময়ের মধ্যে যেটুকু সময় আপনি আমাকে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো প্রিয় খামারিবৃন্দ, এই দীর্ঘ আলোচনাটা এখানেই আমরা সমাপ্ত করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।